ওকে হ্যাঁ স্যার ঠিক আছে। আমরা লাস্ট ক্লাসে দেখতেছিলাম এক্সটার্নাল এনভায়রনমেন্ট, বুঝছেন? এখন আমরা শুরু করব ম্যাক্রো এনভায়রনমেন্টাল ডিভাইসেস, বুঝছেন? লাস্ট ক্লাস পর্যন্ত আমরা দেখেছি হলো এক্সটার্নাল এনভায়রনমেন্টের মধ্যে, এনভায়রনমেন্টাল অ্যানালাইসিসের মধ্যে we have gone through informal science, external আছে না পাইছেন? স্লাইড বের করছেন? স্লাইড নাম্বার হলো 30। চ্যাপ্টার কত স্যার? 5 হ্যাঁ, আছে। চ্যাপ্টার 5 চ্যাপ্টার কত আছে? একবার দিয়ে দিয়েছিলাম তো 5 6 7 8। ঠিক আছে, লেটস স্টার্ট। হ্যাঁ, তো আমরা মাইক্রো আর ম্যাক্রো বুঝছেন? মাইক্রো বুঝেন না? হ্যাঁ, মাইক্রো হচ্ছে কি ইন্টারনাল, আপনার আশপাশে যে জিনিসটা, ম্যাক্রো হচ্ছে পুরো সবকিছু বড়। হ্যাঁ, ছোট হচ্ছে মাইক্রো, ছোট বলতে হচ্ছে আপনার ইন্টারনাল আশপাশে যা যা আছে সারাউন্ডিং ইউ, আর ম্যাক্রোটা হচ্ছে পুরো কান্ট্রি ওয়াইড। মাইক্রোটা হচ্ছে যে মানে ছোট পরিসর বলতে আশপাশের যা জিনিসপত্র আছে যেটা আপনাকে এফেক্ট করতেছে সেটা হচ্ছে মাইক্রো। আর ম্যাক্রোটা হচ্ছে যে আপনার ওয়াইড, পুরো আপনার দেশ সহ যেটা আপনি চিন্তা করবেন, বুঝতে পারছেন? গ্লোবালি না, ইটস লোক, মানে একটা হচ্ছে আপনার ইন্ডিভিজুয়াল, যে আপনার নিজস্ব আশপাশের যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে মাইক্রো। আর ম্যাক্রোটা হচ্ছে যে আপনার ওভারঅল সব কিছু নিয়ে আপনি স্লাইড কত বলতে জানেন? 30। তাহলে যেটা বলছি দেখেন, the macro environment audit examines the broad range of environmental issues that may affect the organization. একটা হচ্ছে ন্যারো রেঞ্জ এনভায়রনমেন্টাল ইস্যুস। মাইক্রোতে আমরা ফার্স্টে বুঝি মাইক্রোটা কি আপনার আশপাশে আপনার সোসাইটিতে যেটা হচ্ছে, তাই না? সেটা হচ্ছে আপনার মানে ধরুন আপনি একটা কোম্পানি বা একটা ফ্যাক্টরি, আপনার একটা কোম্পানি আছে, সেই কোম্পানি আপনার আশপাশের সোসাইটির মানুষজন কি ভাবতেছে, আপনার কাস্টমার্স, কম্পিটিটরস, এগুলো হচ্ছে আপনার কি মাইক্রো। আর ম্যাক্রোটা কোনটা? ম্যাক্রোটা হচ্ছে বড় পরিসরে, গভর্নমেন্ট কি চিন্তা করতেছে, পলিটিক্যাল কি অবস্থা, ইকোনমিক কি অবস্থা, বুঝতে পারছেন ব্যাপারটা, লিগ্যাল কি অবস্থা, যেটা বড় সরে কান্ট্রি ওয়াইজ সবার জন্য যে জিনিসটা চিন্তা করা হয় সেটা হচ্ছে ম্যাক্রো। আর ইন্ডিভিজুয়ালিস্ট আপনার জন্য, যেমন আপনার কম্পিটিটরস, আপনার এনভায়রনমেন্ট, আপনার আশপাশের মানুষজন যা, এগুলো হচ্ছে আপনার মাইক্রো। স্লাইড কত? 30। 30-এর পরে দেখেন 31-এ কি বলতেছে। 31-এ বললো যে আপনার ফার্স্টে বলতেছে হচ্ছে আপনার পলিটিক্যাল অ্যান্ড লিগ্যাল ইস্যুস। পলিটিক্যাল অ্যান্ড লিগ্যাল ইস্যুস এটা হচ্ছে কি ম্যাক্রো। ম্যাক্রোর মধ্যে কি কি আছে? ট্যাক্সেশন পলিসিস, দেন গভর্নমেন্ট কোম্পানি থেকে কত টাকা ট্যাক্স চার্জ করবে, কি করবে, এটা তো সবার জন্যই সেম হবে। এটা কি একটা কোম্পানির জন্য একরকম হবে, আরেক কোম্পানির জন্য একরকম হবে না? মানে একই ইন্ডাস্ট্রিতে এখন ব্যাংকিং এর জন্য সবার জন্য জানি না, সবার জন্য তো তাই, একজনের জন্য এক নিয়ম, আরেকজনের জন্য তার এক নিয়ম না। ব্যাংকের সব ব্যাংকে, বাংলাদেশ ব্যাংক যে প্রজ্ঞাপন জারি করে সেগুলো কি একটা ব্যাংকের জন্য শুধু আলাদাভাবে জারি করে? সবগুলো ব্যাংকের জন্য করে। সো দ্যাট ইজ হোয়াট ইজ কি ম্যাক্রো। বাট ইন্ডিভিজুয়ালিস্টিক ব্যাংকের জন্য যদি কিছু হয় সেটা হচ্ছে কি আপনার মাইক্রো। তো পলিটিক্যাল এবং লিগ্যাল ইস্যুস দেখেন কি বলতেছে। ট্যাক্সেশন আছে, মনিটারি কন্ট্রোলস আছে, এনভায়রনমেন্টাল প্রোটেকশন মেজার্স আছে, এমপ্লয়মেন্ট ল আছে, এনভায়রনমেন্টাল লেজিসলেশন, ফরেন ট্রেড এগ্রিমেন্টস এন্ড স্টেবিলিটি অফ দ্য গভর্নমেন্টাল
কি সিস্টেম, তাই না? তাহলে এখানে যেটা বলতেছে যে আপনার যে এই যে রুলসগুলো এগুলো কারা ফর্মেশন করে? গভর্নমেন্ট ফর্মেশন করে দেয়, তাই না? যে ট্যাক্সেশন পলিসি কি হবে, তারপর মনিটারি কন্ট্রোলস, টাকা গভর্নমেন্ট অনেক সময় কি করে ব্যাংকের থ্রুতে টাকা কিন্তু মার্কেটে সাপ্লাই কমায় এবং বাড়ায়। কিভাবে? ইন্টারেস্ট রেট বাড়ায় দেয়। ইন্টারেস্ট রেট বাড়ায় দিলে কি হবে? আপনি যদি ইকোনমিতে মানি সাপ্লাই কমাতে চান, ইন্টারেস্ট রেট বাড়ায় দিলে কি হবে? সবাই বেশি কি করবে? ডিপোজিট করবে, ব্যাংকে জমা রাখবে বেশি, লোন নেবে কম। কি এখন আপনি যদি ইন্টারেস্ট রেট 10% মানে 15% করে দেন, তাহলে সবাই মনে করবে ওটাই তো আমার জন্য সেফ। মাসে 1 লাখ টাকা রাখলে মাসে আমি পাচ্ছি কত? 15,000 টাকা। তো ওইটার জন্য তো আমার সেফ। তাহলে আপনি আর ব্যবসা বাণিজ্যের জন্য কোথাও মানে রিস্ক কোনো জায়গায় ইনভেস্ট করবেন? তাহলে কি হচ্ছে? সব টাকা আপনি কি করবেন? সবাই কি করবে? সাধারণত ব্যাংকে রাখার জন্য, ডিপোজিট করার জন্য, ঠিক কি না? তাহলে ইকোনমিতে মানি সাপ্লাই কমে যাবে না? আবার মানুষ কিন্তু লোনও নেবে না, লোন নিয়ে যে ব্যবসা বাণিজ্য করবে, বিভিন্ন জায়গায় ইনভেস্ট করবে। 15% যদি ডিপোজিট রেট হয়, তাহলে লোনের ইন্টারেস্ট রেট কত হবে? 18% মিনিমাম। তাহলে এই টাকায় কিন্তু নিয়ে ব্যবসা করবে করবে না। তাহলে এটাই বোঝা যাচ্ছে। বাট এখন গভর্নমেন্ট কি করে দিচ্ছে? যে 6% করে দিচ্ছে মাত্র। ডিপোজিট কত? 6%। আর লোন মনে হয় সর্বোচ্চ 9%। তো 9% হলে তাহলে কি মানুষ এখন ডিপোজিট করে মানে লাখে মাত্র 6,000 টাকা দেয়। লাখে বছরে আপনি কত টাকা পান? মানে লাখ হিসাবে করলে কত? 6% না? তাহলে 6% হয় কত? 600 টাকা মতো আসে। আরো 15% ব্যাক কেটে নিয়ে আবার এর থেকে 15% কাটে, মানে ইনকাম ট্যাক্স এর কাটে, তাই না? তো আপনি অনেক টাকা কম পাচ্ছেন। তো এই টাকা আপনি কি করবেন? ডিপোজিট না করার চিন্তা করবেন, ব্যবসা বাণিজ্য কিভাবে করা যায়, বুঝতে পারছেন? তো এইভাবে মনিটরি কন্ট্রোলস গুলো করা হয়। তো এগুলো কারা করে? এগুলা গভর্নমেন্ট। আরেকটা আছে মনোপলি কন্ট্রোলস। মনোপলি কন্ট্রোলস কোনটা? যে গভর্নমেন্ট চায় যে যাতে এক না একদম একচেটিয়া ইয়া না হয়। এক সময় গ্রামীণ ফোনের কি ছিল? মনোপলি ছিল, শুধু গ্রামীণ ফোনই মার্কেটে রুল করতো। পরে গভর্নমেন্ট চিন্তা করে দেখলো যে না, এটা তো আমার কাস্টমাররা বঞ্চিত হচ্ছে, তাই না? তখন তারা লাইসেন্স দেওয়া শুরু করলো, টেলিকমিউনিকেশন লাইসেন্স। যে কেউ একটা অ্যামাউন্ট থাকলে সেটা লাইসেন্স নিয়ে তারা এখানে ব্যবসা করতে হবে। তারপরে এই যে আপনার রবি আসলো, বাংলানিট আসলো, ওয়ারিদ আসলো, যেটা এয়ারটেল হচ্ছে, হ্যাঁ, সিটিসেল, গভর্নমেন্ট নিজে একটা দিল। তাহলে মানে কম্পিটিশন আনলো, মনোপলি আর থাকলো না, শুধু গ্রামীণ ফোনের হাতে থাকলো না। কারণ গ্রামীণ ফোনেও সবার সাথে কম্পিট করতে হয়। কারণ এখন যদি তারা প্রাইস ওভাবে বাড়ায় রাখে, তখন কি হবে? তখন ওই গ্রামীণ ফোন আর ইউজ করবে কেউ? কল রেট বা ডাটা এখন তো করবে না। এখন আস্তে আস্তে তো কল রেট থেকেও মানুষ সরে আসতেছে, সবাই ডেটা কলসে চলে যাচ্ছে, তাই না? এখন মাসে দেখা যায় 300-400 টাকা ইন্টারনেট করে, এটা দিয়ে চলে যায়। এখন আর কি মিনিট কলসে খুব একটা বেশি মানুষ কথা বলে ইন্টারনেটেই বলে, তাই না? এখন আর ফোনে ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলেন কেউ? সবাই কি হোয়াটসঅ্যাপ, ইমোতে হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, ভাইবার আছে, আর কি ফেসবুকে মেসেঞ্জার আছে, এগুলাই। আইদার ওয়াইফাই ইউজ করেন, না হলে মোবাইল, বাইরে থেকে মোবাইল ডাটা ইউজ করেন, ঠিক কি না? এনভায়রনমেন্টাল প্রোটেকশন মেজার্স। এনভায়রনমেন্টাল প্রোটেকশন মেজার্স কি? চামড়াগত যেটা কাম, এটাকে পুরো সব নিয়ে গেল না? আপনার এই পুরো ঢাকা থেকে সরাই নিয়ে একবারে চলে গেল একদম যে আপনার এই যে হিমায়তপুর, সাভার হিমায়তপুর। তো ওটাকে পুরো কি লেদার প্রসেসিং জোন করে ফেললো, তাই না? যাতে ওই এরিয়াটা জানা হয়। তাই গভর্নমেন্ট যদি এই ডিসিশনটা না নিত, তাহলে এটা অন্য কারোর পক্ষে তো সম্ভব না, এই ডিসিশনটা না কারোর পক্ষে সম্ভব, বলেন? সো দে ওন্ট বি এবল টু টেক দ্যাট ডিসিশন, ঠিক কি না? তাহলে জিনিসটা কিন্তু তাদেরকে ওই জিনিসটা আগে আসতে হবে। তাহলে তাদের এনভায়রনমেন্টাল, তারপরে এমপ্লয়মেন্ট ল, এই লগুলো তো গভর্নমেন্টই করে, কনস্টিটিউশনে তো হয়, তাই না? লেবার ল, এনভায়রনমেন্ট ল, তারপর ফরেন ট্রেড এগ্রিমেন্টস, কার সাথে কি করবে না করবে, স্টেবিলিটি অফ দ্য গভর্নমেন্টাল সিস্টেম। এই যে ম্যাক্রো বড় সড় পরিবেশে যেটা সবার জন্য সমান, যেটা গভর্নমেন্ট ডিসিশন নেয়, সেটাকেই সাধারণত ম্যাক্রো বলা হয়। এখানে তো আপনার ইন্ডিভিজুয়াল, আপনি নিজে কোনো ডিসিশন নিতে পারবেন না। গভর্নমেন্ট এখানে ডিসিশনটা করে দেবে, কত টাকা ট্যাক্স দেবেন, এমপ্লয়ীদের কি হবে, সেগুলো গভর্নমেন্ট ডিসিশন করে দিয়েছে। মানে এটা কি দেশের থেকে ডিসিশনটা আসতেছে, তাই না? এটা আপনার কোম্পানির থেকে কোনো ডিসিশন আসতেছে না, সেটাই। এবার দেখেন ইকোনমিক ফ্যাক্টরস। ইকোনমিক ফ্যাক্টরসে কি কি আছে? ইন্টারেস্ট রেটস, ইনফ্লেশন রেটস, মানি সাপ্লাই। মানি সাপ্লাই তো অলরেডি বললাম। ইন্টারেস্ট রেটের কথা বললাম, যে ইন্টারেস্ট রেট দিয়ে কিভাবে মানি সাপ্লাই কমানো যায়, বাড়ানো যায়। ইনফ্লেশন রেট, এখন তো কি দ্রব্যমূল্যের অনেক দাম বেড়ে যাচ্ছে না? ইনফ্লেশন রেটটাও তো আউট অফ রিচ। ইনফ্লেশন রেট বেড়ে যাওয়া মানে মানুষের আয় ক্ষমতা, মানে ক্রয় ক্ষমতা কমে যাওয়া। ইনফ্লেশন রেট বেড়ে যাওয়া মানে পারচেজিং পাওয়ার কমে যাওয়া। কারণ আপনি 100 টাকা থাকলে আগে কিনতে পারতেন 5টা কোক ছোট বোতলের ইয়াতে, আর এখন কিনতে পারতেছেন কয়টা? মাত্র 4টা, 25 টাকা করে গেছে। তাহলে আপনার একটার ক্রয় ক্ষমতা কমে গেছে না? আগে যেখানে সেম টাকাতে 5টা কিনতে পারতেন, এখন 4টা কিনতে পারতেছেন। তার মানে আগে যেখানে 5 জনকে খাওয়াইতে পারতেন, ওখানে মাত্র এখন কত? 4 জনকে খাওয়াইতে পারছেন। তার মানে আপনার একজনের ক্রয় ক্ষমতা কমে গেছে। বুঝছেন ব্যাপারটা? তো ইনফ্লেশন রেট সেটা কিভাবে করে? তাহলে এগুলা তো গভর্নমেন্ট কন্ট্রোল করে, তাই না? তারপরে বিজনেস সাইকেলস, আনএমপ্লয়মেন্ট এন্ড জিএনপি ট্রেন্ডস। তো বিজনেস সাইকেলস গুলো যেগুলো এক এক সময়
সিজনাল কিছু থাকে, এই জিনিসগুলো হচ্ছে ইকোনমিকের ডিপেন্ড করে। এই জিনিসগুলো ফ্যাক্টরগুলো কনসিডার করে আপনাকে স্ট্র্যাটেজিক মার্কেটিং ডিসিশনটা নিতে হবে। মানে স্ট্র্যাটেজিটা তো অনেক ব্রড, এটা আপনি 5 ইয়ার্স 10 ইয়ার্স, তো এই জিনিসগুলো আপনাকে কনসিডারেশনের মধ্যে আনতে হবে। আপনি যখন আপনার কোম্পানির জন্য ডাউন দ্য লাইন 5 ইয়ার্সের জন্য প্ল্যান করবেন, তাহলে ব্রড এইসব চিন্তা আপনার করতে হবে না। আপনার গভর্নমেন্ট কী কী ডিসিশন নিতে পারে, কী কী চেঞ্জ করলে আমার কোম্পানির জন্য কী কী এফেক্ট হবে হবে না, এই জিনিসগুলো তো আমার মাথায় রাখতে হবে। এখন আমি একটা কোম্পানি ফর্ম করলো, গভর্নমেন্ট এমন একটা রুল করলো যেটা দেখা যায় আমার কোম্পানি মানে আমার লাভের কিছুই থাকে না, কষ্টের টাকাই ওঠে না, তাহলে ওটা তো আপনার পুরো লস। তাহলে আপনি যদি ওটা চিন্তা ভাবনা করে না ব্যবসাটা করেন, তাহলে কি আপনি সার্ভাইভ করতে পারবেন মার্কেটে? বুঝছেন ব্যাপারটা? তারপরে দেখেন সোশ্যাল অ্যান্ড কালচারাল ইস্যু। দেখেন কালচারটা খুবই ইম্পর্টেন্ট, কালচার এবং সোশ্যাল এই জিনিসটা আপনি বুঝতে হবে। কারণ আপনি যেই সমাজে বসবাস করবেন, যে সমাজে ব্যবসা করবেন, যে সমাজের কাস্টমারদেরকে আপনি সার্ভ করবেন, সেই সমাজের অনুযায়ী কিন্তু আপনাকে চলতে হবে। সেই সমাজের সবকিছু রীতিনীতি মেনে সেই সমাজের প্রতি সম্মান দেখায় আপনাকে চলতে হবে। যেরকম এইজ প্রোফাইলস, তাই না, যে বয়স প্রোফাইলস আছে, সোশ্যাল মোবিলিটি আছে, চেঞ্জেস ইন লাইফস্টাইল আছে, ফ্যামিলি স্ট্রাকচার আছে, হ্যাঁ, levels of education, work behavior, leisure activities, distribution of income, patterns of ownership, attitudes and values. তাহলে দেখেন এখানে যেটা বলছে যে আপনার বয়স আনতে যাবেন, বয়সের উপরে কিন্তু অনেক কিছু, আপনার এইজ প্রোফাইলসগুলো কি হবে, সোশ্যাল মোবিলিটি কি হবে, আপনি মানে সোশ্যাল মানে মোবিলিটি কি মানে এক ইয়ার থেকে মানে এক, এখন ধরেন আপনি চিটাগাং একটা ফ্যাক্টরি করবেন, বাট আপনার স্কিল লেবার আছে সবাই ঢাকায়, এখন তারা কি রিলোকেট করবে কিনা, সে আপনার কথাই বলি। আর আপনাকে যদি আমি বলি যে আপনাকে মাসে মানে 1 লক্ষ টাকা বেতন দেওয়া হবে, কিন্তু আপনার ওয়ার্ক স্টেশন হবে চিটাগাং, আপনি কি রিলোকেট করবেন? করবেন না, অসম্ভব করবেন না। মানে চিটাগাংয়ে যে আপনার ফ্যামিলি সব সময় নেই, চিটাগাংয়ে থাকতে হবে, লক্ষণে বেড়ে যাবে না, এটা তো হবে না, হবে না। সেটাই। তাহলে মোবিলিটি আছে কিনা, তার মানে আপনি মোবিলিটি নেই, আপনাকে টাকা দিলেও আপনি এখান থেকে যাবেন না, কারণ আপনার ওই কষ্টে বা আপনার ওই যে আপনার পোষাবে। কিন্তু এখন যদি বলি আপনার মাসে 5 লক্ষ টাকা বেতন দিবে, আমেরিকায় একটা জব হবে, যাবেন? যখন ভাববে মাসে 5 লক্ষ টাকা বেতন পাবেন আমেরিকায়, আপনাকে আপনার ফুল ফ্যামিলি সহ, তখন কী করবেন? তখন ভালো লাগবে, আমার লাগবে যে যাবেন কিনা। তাহলে ওটা ভাববেন কেন, আপনি চিন্তা করবেন আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ, সন্তানের ভবিষ্যৎ, তারা ভালো বিশ্বের সেরা দেশে পড়াশোনা করবে, থাকবে, আমার মাসিক একটা ভালো ইনকাম হবে, আমার লাইফ সিকিউর হবে, ওটা চিন্তা করে আপনি ঠিকই যাবেন। তো ওই জায়গায় আপনার মোবিলিটিটা আছে, বাট এখানে আপনার মোবিলিটি নাই, যাবেন না, আপনি অনেক নতুন জায়গায় কোন স্কুল কি হ্যান ত্যান, ওই রিস্কটা আপনি নেবেন না, বাট ওই জায়গায় জন্য আপনি রিস্কটা নিতে রাজি আছেন, কারণ ওটা লাইফ মোর সিকিউর। তাহলে সোশ্যাল মোবিলিটি, চেঞ্জেস ইন লাইফস্টাইল, ফ্যামিলি স্ট্রাকচারস, ওখানে গেলে লাইফস্টাইল চেঞ্জ হবে, ওখানকার মতো চলতে হবে, সব কিছু মিলাই মিলাই, ফ্যামিলি স্ট্রাকচারস, লেভেলস অফ এডুকেশন, কীভাবে পড়াশোনা করবেন, ওয়ার্ক বিহেভিয়ার, লেজার অ্যাক্টিভিটিস, ডিস্ট্রিবিউশন অফ ইনকাম, প্যাটার্নস অফ ওনারশিপ, অ্যাটিটিউডস অ্যান্ড ভ্যালুস। তার মানে এই যে জিনিসগুলো, এগুলো সব কিছুই ম্যাটার করে। এগুলো আপনার যে ওভারঅল যদি আমি সারা কান্ট্রির ক্ষেত্রে ধরি, তাহলে সেটাও আমাকে কনসিডার করা লাগবে, বুঝতে পারছেন? ফাইনালি টেকনোলজিক্যাল ফ্যাক্টরস। টেকনোলজিক্যাল ফ্যাক্টরস কি আছে দেখেন, ফোকাস অফ গভর্নমেন্ট রিসার্চ, রেট অফ টেকনোলজি ট্রান্সফার, ম্যাটেরিয়ালস, ডেভেলপিং টেকনোলজিক্যাল প্রসেসেস। ওই যে আজকে একটা কথা বলছিলাম, ফোকাস অফ গভর্নমেন্ট রিসার্চ। এই যে বাংলাদেশে আজকে আমি ইন্টারন্যাশনাল বিজনেস ক্লাসে একটা কথা বলছিলাম, বাংলাদেশের এখন এজেন্ডাটা কি, টু ডিজিটালাইজ দিস কান্ট্রি, তাই না? ডিজিটাল বাংলাদেশ একটা স্বপ্ন তৈরি আমরা আছে। সো ডিজিটালাইজেশনের জন্য আমরা কি করতেছি দেখেন। সো ডিজিটালাইজেশনের জন্য গভর্নমেন্ট কিন্তু অনেক উদ্যোগ নিয়েছে। আপনি চিন্তা করে দেখেন, ওয়ালটনের মতো কোম্পানি এখন আজকে বাংলাদেশে বসে রেফ্রিজারেটর প্রডিউস করে তারা এক্সপোর্ট করতেছে। সো ইলেকট্রনিক্স অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সেসের জন্য কিন্তু আমরা অনেকটা দূরে আগে গেছি। রেফ্রিজারেটরস বলেন, এখন বাংলাদেশে এসিও তৈরি হচ্ছে, যে ওয়ালটনের এসি, হ্যাঁ আরএফএল ভিশনের এসি, তারা এখন আগে এক সময় তারা শুধু পার্টস এন্ড অ্যাসেম্বলিং করতো, এখন তারা ওটা বাদ দিয়ে এখন তারা এখানে প্রোডাকশন শুরু করছে, রাইট? ভিশন। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের জন্য কি একটা অগ্রগতি, রেভলিউশনারি চেঞ্জ। তারপর আপনি রানারের কথা চিন্তা করেন, অটোমোবাইল কোম্পানি। সো ওই রানার মোটরসাইকেলস ছিল, রানার মোটরসাইকেলস কিন্তু অনেক স্বল্প খরচে উন্নত মানের মোটরসাইকেল, হ্যাঁ পিএইচপির গাড়ি মোটরসাইকেল। তারপর আপনি টেলিকমিউনিকেশনের কথা চিন্তা করেন, বাংলাদেশ অলওয়েজ আইটি ফার্ম এস্টাবলিশ করতেছে, বিভিন্ন আইটি পার্ক করতেছে, বঙ্গবন্ধু আইটি পার্ক, তারপর বিভিন্ন রাজশাহীতে করছে, করছে, এরকম বিভিন্ন জায়গায় আইটি ফার্ম, যশোরে করছে, হ্যাঁ। তো আইটিগুলো কেন? জাস্ট টু আমাদের টেকনোলজিক্যালি অ্যাডভান্সমেন্টের জন্য। এখন বাংলাদেশে বসে আমরা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে অনেক কাজ পাচ্ছি,
বা আপনার আউটসোর্সিং যেটা বলে, ফ্রিল্যান্সিং এক জিনিস, আউটসোর্সিং আরেক জিনিস। অবশ্যই গভর্নমেন্ট এগুলো কেন করতেছে? যে টেকনোলজিক্যাল ফ্যাক্টরস বাংলাদেশে ডিজিটালাইজেশন করার জন্যই তো এত উদ্যোগ, তাই না? এগুলোকে এইভাবে করে তারপরে টেলিকমিউনিকেশন ইনভেস্ট করতেছে, যাতে রাজশাহীতে আইটি পার্ক করছে, এখানে বসে আমরা আউটসোর্সিং করতেছে, এখানে বসে বসে মানুষ আমরা মিলিয়ন অফ ডলার্স আর্ন করতেছি। আইটি পার্ক বাংলাদেশে বসে আমরা আমেরিকার কাজ করতেছি, ঠিক আছে? তারপরে যে বিভিন্ন যে কাজ ইয়াতে, তো এই আইটি পার্কগুলো এগুলোর জন্য একটা বাংলাদেশ এটা কি একটা নীতিগতভাবে পলিটিক্যাল কিন্তু একটা একদম পুরো দেশগতভাবে একটা নেশন ওয়াইজ জিনিসটা কিন্তু ডিজাইন করা হয়েছে, তাই না? এই জিনিসগুলো তো গভর্নমেন্টের যদি এরকম ফ্যাসিলিটিস থাকে, গভর্নমেন্ট যদি এরকম ধরনের আপনার সুযোগ সুবিধা দেয়, তাহলে আমাদেরকে নিয়ে তো অবশ্যই ভাবা উচিত যে আমরা আইটি বেসড কী ধরনের ব্যবসা করতে পারি, তাই না? এটা তো ওয়ান অফ দ্য ফ্যাক্টরস। আপনি যে পাঠাও বলেন, উবার বলেন, ফুড পান্ডা বলেন, এগুলো তো আইটি বেসড বিজনেস, তাই না? আলটিমেট ব্যবসা কিন্তু এখানে আপনার ইনভেস্টমেন্ট কম, কিন্তু বিজনেস মডেলটাই হচ্ছে আপনার আসল ইনভেস্টমেন্ট। এই মডেলটা যদি আপনি দাঁড় করাইতে পারেন, হিউজ অ্যামাউন্ট অফ প্রফিটস। আপনার ধরো আমার কিছু দরকার নেই, আছে পাঠাও 1,000 মানে 1,000 কোটি টাকার বিজনেস হয়ে গেছে। তো 1,000 কোটি টাকার বিজনেস কীভাবে হলো? পাঠাও কী ছিল? পাঠাও খালি একটা অ্যাপ? আচ্ছা কিছু ছিল পাঠাও? আর কিছু আছে? পাঠাও নিজের সবাই গেছে? কিছুই না, শুধু একটা অ্যাপ আছে। অ্যাপ দিয়ে 1,000 কোটি টাকার মালিক হয়ে গেছে। এটাই বুঝছেন ব্যাপারটা? ওদের তো ফিজিক্যাল কোনো প্রোডাক্ট নাই, ফিজিক্যাল প্রোডাক্ট আছে খালি ট্রান্সপোর্টেশন। ওরাও রেজিস্ট্রেশন করে, আরেকজন রেজিস্ট্রেশন, ওরাও খালি মিডল ম্যান হিসেবে কাজ করে, আর তো কিছু না। যে একজন রাইট শেয়ার করে, আরেকজন রাইট ইউজ করে, একজন ইউজার আর একজন শেয়ার, তো শেয়ার এই দুজনকে জাস্ট একত্রিত করা, আর কিছুই না।
এটা করেই তারা কিসের মাধ্যমে করে? অ্যাপের মাধ্যমে। দ্যাট ইজ দ্য নেক্সট জেনারেশন অফ বিজনেস। বুঝতে পারছেন? এখন কি সব অনলাইন ভিত্তিক হয়ে যাচ্ছে, আস্তে আস্তে অনলাইন। মার্কেট, ইউনিভার্সিটি সব, কোনটা না? ইউনিভার্সিটি তো অনলাইনে চলছে না, মাঝখানে কম্পিউটারের মধ্যে অনলাইনে ইউনিভার্সিটি চলছে না। এখন এটার মধ্যে অনেক আবার ডিবেট আছে যে অনলাইন কতটুকু এফেক্টিভ, আবার এখানে একটা ব্যাপার আছে। তারপরে আসলে আমরা কম্পিউটার অ্যানালাইসিস, দ্য 5 forces analysis পরে স্লাইড। The 5 forces analysis has examined the overall industry and is a starting point in assessing a company's competitive position. তাহলে 5টা forces analysis আছে কম্পিটিটর অ্যানালাইসিস এর মধ্যে। So and is a starting point in assessing a company's competitive position. The 5 force analysis আমরা করছিলাম, this is likely to be a rather broad definition of industry and contains a number of companies that would not be direct competitors. তাহলে যে 5 force একটা অ্যানালাইসিস আছে, যে অ্যানালাইসিসটার মাধ্যমে আমরা একটা ইন্ডাস্ট্রির অ্যাসেসিং পয়েন্ট শুরুতে, কারণ আমার মেইন কনসার্ন কি? কম্পিটিটরসরা কি করতেছে, ইন্ডাস্ট্রিতে কিভাবে কি অপারেট করতেছে, সেই জিনিসটা যদি আমি না করছি তাহলে কিন্তু আই উইল বি এবল টু ডু ওয়েল, তাই না? তো আমার ওয়ান অফ দ্য মেইন অ্যানালাইসিস কিন্তু হওয়া উচিত যে আমার কম্পিটিশন আমার সঙ্গে মানে কে কিভাবে চালাচ্ছে, ওইটা বুঝেই কিন্তু আমার মার্কেটে আমার নিজস্ব জিনিসটাকে ডিজাইন করতে হবে এবং তাদের কাছ থেকে কিছু ভিন্নতা আনতে হবে, তাই না? তাদের কাছ থেকে যদি আমি ডিফারেন্সিয়েট না করতে পারি, তাদের কাছ থেকে আমি যদি নতুনত্ব না আনতে পারি, সামথিং ইউনিক না প্রোভাইড করতে পারি, তাহলে কেন মানুষ আমার প্রোডাক্ট কিনবে? আমিও যদি মিটু প্রোডাক্ট হয়ে যায় একই, ও যা সেল করে আমিও তো একই জিনিস, তাহলে আপনার কাছ থেকে কি কারণে কিনবো? আমার লাভ কি? তোর কাছ থেকে কিনবো কি? ওয়াই আর ইউ ডিফারেন্ট? আপনি ডিফারেন্ট কেন? আপনার কাছে কেন লোক কিনবে সেটা বুঝতে হবে। তারপরটা দেখেন পরের স্লাইডে, স্ট্র্যাটেজিক গ্রুপস আর মেড আপ অফ দি অর্গানাইজেশনস within the same industry that are pursuing equivalent strategies targeting groups of customers that have similar profiles. কিছু আছে স্ট্র্যাটেজিক গ্রুপস মানে কি? একটা ইন্ডাস্ট্রির মধ্যে কয়েকটা কোম্পানি মিলে সেম ইন্ডাস্ট্রির মধ্যে ধরেন 3-4টা ব্যাংক মিলে একটা গ্রুপ ফর্ম করলো। ব্যাংকিং ইন্ডাস্ট্রির মধ্যে 3টা বা 4টা ব্যাংক মিলে একটা গ্রুপ ফর্ম করলো, যেটাকে আমরা হচ্ছে কি স্ট্র্যাটেজি। তাহলে তাদের কি স্ট্র্যাটেজিসগুলো কি হবে? ইকুইভ্যালেন্ট হবে, টার্গেটিং গ্রুপস অফ কাস্টমার দ্যাট হ্যাভ সিমিলার প্রোফাইলস। এখন দেখেন যে সিমিলার প্রোফাইলস কার হতে পারে? ইবিএল হতে পারে, ইস্টার্ন ব্যাংক, তারপরে ব্র্যাক ব্যাংক, তারপরে আপনার সিটি ব্যাংক। এই 3টা ব্যাংক মিলে একটা গ্রুপ যদি ফর্ম করে, এদের প্রোফাইলটা কি? মোটামুটি এটা আমাদের একটা প্রথম সারির দিকের ব্যাংকগুলো এগুলো, ঠিক কি না? তাহলে এটা একটা ফর্ম করে তারা একটা কি সেম কাস্টমার টাইপে সার্ভ করে তারা, আবার অ্যাজ ওয়েল অ্যাজ কি মানে তাদের একটা ফর্ম করবে যাদের নাকি স্ট্র্যাটেজিসগুলো সেম হবে। There are a range of attributes that can be used to identify strategic groups. Some examples are size of the company. Company size দেখে বোঝা যেতে পারে যে অ্যাকচুয়ালি কি এটা মানে কেমন স্ট্র্যাটেজিক গ্রুপ। Assets and skills, তাদের কি মূলধন আছে, তাদের কি আছে। Scope of the operation, breadth of the product range, choice of distribution channel, relative product quality and brand image. তো একটা এরকম একটা স্ট্র্যাটেজিক গ্রুপ আমরা তো এতদিন পড়ছিলাম আপনার ইন্টারন্যাশনাল মার্কেটিং হয়েছে, মার্জার, ইন্টিগ্রেশন, এগুলো পড়ছিলাম। এখন আমরা দেখতে চাই যে একটা স্ট্র্যাটেজিক গ্রুপ ফর্ম করতে পারি। আমরা হয়তো কোনো একটা প্রোডাক্টকে ডেভেলপ করার জন্য, সে সাপোজ অনলাইন ব্যাংকিংটাকে ডেভেলপ করার জন্য আমরা একটা স্ট্র্যাটেজিক গ্রুপ ফর্ম করলাম। আমাদের মূল মডেলটা কি? যাতে মানুষ ব্রাঞ্চে না আসে, তারা ঘরে বসে অনলাইনে ব্যাংকিং উদ্বুদ্ধ হয় এবং মেজরিটি কাস্টমার 80% কাস্টমারকে অনলাইন ব্যাংকিং এর আওতায় নিয়ে আসা যায়। বুঝতে পারছেন? তো অনলাইন ব্যাংকিং এর আওতায় আনতে গেলে তো সেক্ষেত্রে কি করা লাগবে? আমরা যদি অনলাইন করতে পারি, আমরা কষ্ট অনেক কাটিং, খরচ অনেক কমায় নিয়ে আসতে পারবো। আমাদের ব্রাঞ্চ ম্যানেজ করা লাগবে, মেনটেন করা লাগবে না, বিভিন্ন এমপ্লয়িকে স্যালারি দিয়ে রাখা লাগবে না, তাই না? অনেক কস্টিং কমে যাবে, ঠিক কি না? তো সেটা যদি করি, আবার আপনার অপারেশন কস্ট কমবে, ইলেকট্রিসিটি বিলস কমবে, অনেক কিছু, অনেক সেভস। তো এই জিনিসটাকে করে হয়তো এই 3টা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইবিএল আর ধরেন সিটি ব্যাংক, এটা মিলে একটা ফর্ম করবো। তো এই যে সাইজ অফ দ্য কোম্পানি, নতুন কোম্পানিটা কি কেমন কি সেটা বোঝা যেতে পারে। অ্যাসেটস এন্ড স্কিলস তাদের কি আছে, এই জিনিসগুলো আমরা দেখে বুঝতে পারি। দেখেন পরের স্লাইডটাতে দেখেন, এখানে একটা এয়ারওয়েজ নিয়ে কথা বলা হয়েছে, ঠিক আছে? ইন্ডিয়ান, ইজিজেট, গো, রায়ানার এন্ড দেবনায়ার, ঠিক আছে? এরা হচ্ছে যে আপনার সাধারণত স্কোপ অফ অপারেশনস এন্ড প্রাইস, এদের প্রাইসটা হচ্ছে অনেকটা কম। এই যে এদের যে মানে ইজিলেট, গো, রায়ানার এন্ড দেবনায়ার, এদের স্কোপ অফ অপারেশনস হচ্ছে রিজিওনাল, সাধারণত ডোমেস্টিক ফ্লাইটসগুলো দেয় এবং প্রাইসটা সাধারণত কম রাখে। তাহলে এটা কি আমরা, এটা একটা হচ্ছে একটা সাধারণত একটা স্ট্র্যাটেজিক গ্রুপস, বুঝতে পারছেন? তাহলে এটা কি হলো? একটা স্ট্র্যাটেজিক গ্রুপ হলো, তাই না? যে এরা সাধারণত এই লেভেলে কাস্টমার, সেম টাইপ অফ কাস্টমার সার্ভ করে, সেম ভাবে করে, বুঝতে পারছেন? যে ব্যাংকের কথা বললাম আর কি।
এন্ড সব ব্যাংক তো আর সবভাবে সেম করে না। আবার আপনি যদি ধরেন স্ট্যান্ডার্ড চার্টার্ড, এইচএসবিসি, তারপরে হচ্ছে যে আপনার ওই যে আরেকটা আছে যে সেলন, ব্যাংক অফ সেলন, এরা মেইন সিটিএন একটা আছে যে আমেরিকান যেটা 1501 1501 কিন্তু 1501 না 1501 মনে দেন তো। তো তাহলে এরা হচ্ছে একটা স্ট্র্যাটেজিক গ্রুপ, ক্লাস্টারের মধ্যে পড়ে, ঠিক কিনা? আবার এরা হচ্ছে কি ফরেন ব্যাংক, মাল্টিন্যাশনাল। এরা কিন্তু আমাদের লোকাল কাস্টমারকে সার্ভ করার জন্য এরা না, এরা হচ্ছে মেইনলি ফরেন ট্রেডের জন্য। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এইচএসবিসি ব্যাংক, তারপরে সিটিএনএ, এরা মেইনলি হচ্ছে যে আপনার যে এলসি খোলা, ফরেন ট্রানজাকশনস, এই ধরনের জন্য। এদের মেইন টার্গেট কিন্তু আমাদের ওই যে রেগুলার কাস্টমার, যে ব্র্যাক ব্যাংক, ইবিএল, এরা যে টার্গেট করে সেই ধরনের কাস্টমার না। বুঝতে পারছেন? তো আপনি কি পুরো ইন্ডাস্ট্রিটাকে একটা স্ট্র্যাটেজিক গ্রুপে ভাগ করতে পারবেন চাইলে। বুঝতে পারছেন ব্যাপারটা? তো এরকম ওরা করছে, যেরকম ব্রিটানিয়া, এয়ার 2000, ব্রিটিশ এয়ারওয়েজ, কেএলএম এন্ড এয়ার ফ্রান্স। তো এয়ারলাইন্সটাকে ভাগ করছে যে কে। তো ব্রিটিশ এয়ারওয়েজ, কেএলএম, এয়ার ফ্রান্স, এটা মেইনলি কি গ্লোবাল, ওরা হচ্ছে যে গ্লোবাল লেভেলে অপারেশনস করে এবং এদের প্রাইস অনেক হাই। ব্রিটিশ এয়ারওয়েজ ইজ ওয়ান অফ দ্য বেস্ট এয়ারলাইন্স এন্ড অ্যাজ ওয়েল এজ দ্য প্রাইস ইজ কোয়াইট এক্সপেন্সিভ। ব্রিটিশ এয়ারওয়েজ যদি ট্রাভেল করেন, ব্রিটিশ এয়ারওয়েজ, সিঙ্গাপুর এয়ারলাইন্স, দিস আর এক্সপেন্সিভ। আনলাইক এয়ার এশিয়া, এয়ার এশিয়ার কাস্টমার আর ওই ব্রিটিশ এয়ারওয়েজের কাস্টমার কিন্তু এক না, এটা বুঝতে হবে। BMW কাস্টমার আর মারুতি সুজুকি কাস্টমার এক না। স্ট্র্যাটেজিক গ্রুপটা আপনি কিভাবে করবেন? স্ট্র্যাটেজিক গ্রুপ যদি অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে করতে চান, গাড়ির ক্ষেত্রে BMW, মার্সিডিজ, অডি, BMW, মার্সিডিজ, অডি, এন্ড ওটাতে আপনি টয়োটা, লেক্সাস ধরতে পারেন, লেক্সাস লেভেল, টয়োটা আর লেক্সাস। আর টয়োটার যে রেগুলার সেগমেন্ট, যে লোক BMW চালায় সে কি টয়োটা ইলেকট্রিক চালাবে? সেটা কারা চালাবে? যারা মধ্যম আয়ের তারা চালাবে, সেটার সেগমেন্ট আলাদা। এটা যদি আপনারা ধরতে চান টয়োটার সাথে, তাহলে টয়োটা, মিৎসুবিশি, নিশান, ঠিক কিনা? আরো নতুন কয়েকটা আসছে, যে এমজি জানি আসছে। তো এরা একটা ক্লাস্টারের মধ্যে পড়ে, একটা স্ট্র্যাটেজিক গ্রুপের মধ্যে পড়ে। এদের সব টার্গেট কাস্টমারও এক এবং কাস্টমারদের মধ্যে সিমিলারিটিস আছে। বাট যে লোক BMW চালাবে সে তো আর এলিয়ন প্রিমিয়ার টয়োটা চালাবে না, চালাবে? সে হাই ব্র্যান্ডেড, সে দেখবে কোটি টাকা গাড়ি। আরো কত কি আছে, হ্যাঁ, আরো হাই লেভেলের কোনটা সেটা বলছি। সেটাই। তাহলে স্ট্র্যাটেজিক গ্রুপটা বুঝছেন এবার? এটাকে গ্রুপিং করা যায় বেসড অন ইওর আপনি কি ধরনের কাস্টমারকে সার্ভ করেন, কেমন। একই জিনিস তো, কমিউনিকেশন মানে ভেহিকেলই কিন্তু ডিফারেন্ট, এয়ারওয়েজ ডিফারেন্ট, ক্লাস ওয়াইজ। যে একটা হচ্ছে হাই মানে একদম মানে লাক্সারি লেভেল, আর মিডিয়াম। আবার আপনার ব্যাংকিংও, ব্যাংকিং আপনি সবাই স্ট্যান্ডার্ড চার্টার্ড, এইচএসবিসি ব্যাংকিং করে, কিন্তু আমাদের রেগুলার কাস্টমার কিন্তু ইবিএল, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ব্র্যাক ব্যাংক, এগুলোতে সবাই খুব বেশি অ্যাকাউন্ট আছে, ডাজমান ব্যাংক। বুঝছেন ব্যাপারটা? স্ট্র্যাটেজিক গ্রুপস ক্লিয়ার? এটা নিয়ে আপনাদের কোশ্চেন আসতে পারে, একটা কনসেপচুয়াল। এবার অনলাইনে সব কনসেপচুয়াল কোশ্চেন আসবে, অনলাইনে যারা দিবেন সব কনসেপচুয়াল কোশ্চেন। এখন যদি ডাইরেক্ট কপি পেস্ট করে দিবেন ওটা হচ্ছে না। এবার অনলাইনে যদি কোশ্চেন আসে সব কনসেপচুয়াল কোশ্চেন আসবে, যারা ওই বুঝবে। যদি আপনি ওই মনে করেন যে ক্লাস লেকচার না ভিডিও দেখে অ্যান্সার করতে পারবেন না, আসবেন না ক্লাসে, ঠিক আছে, সমস্যা নাই, ওটার ব্যবস্থা আছে। যে কপি দেখে কপি পেস্ট করে লিখে দিবেন, ওটা হচ্ছে না। শেখার কোনো শেষ আছে? শেখার কোনো বয়স আছে? শেখার কোনো শেষ নেই, শেখার কোনো বয়স নেই। এই বয়সে কি করবেন মানে? এখানে কি আপনি এবিসিডি শিখতে আসছেন? আপনি কি শিখতে আসছেন? আপনার ম্যানেজারের ইমপ্লিকেশনস কি সেটা শিখতে আসছেন? আমার কথাটা বুঝেন। আপনি এখানে কি কারণে আসছেন? আপনি কি এখানে এবিসিডি মানে এমনি ইংলিশ বলতে হয় সেটা শিখতে আসছেন? আমি কি ওটা শিখাই দিয়েছি আপনাকে? বা আমি কি থিওরি শিখাইছি আপনাকে বুঝাইতেছি? এটা আমাকে মুখস্থ করে, এটা বাসা যান, এটা মুখস্থ করে এসে কালকে আমাকে পড়া ধরতেছি আমি আপনার না, তাহলে আমি কি শিখাচ্ছেন? ম্যানেজারের ইমপ্লিকেশন। তো এই লোকটা আজকে না হোক হয়তো সে ম্যানেজারের পজিশনে আছে বা দুদিন পরে যাবে। তো সে এখান থেকে এটাই শিখতে আসতেছে যে আমি যখন আমি একটা ম্যানেজারিয়াল পজিশনে থাকবো, এই পজিশনটা থেকে আমি কিভাবে আমার কর্মক্ষেত্রে এখান থেকে কিছু নলেজ নিয়ে আমি কাজে লাগাতে পারবো, অ্যাপ্লাই করতে পারবো, এটাই শিখতে আসছে। আপনার কনসেপ্টই তো পুরো রং, ইউ আর হ্যাভিং আ ভেরি রং কনসেপ্ট যে আমি কি শিখতে আসছি। আর আপনি তো শিখতেই আসছেন এখানে। আপনার এমবিএ ইজ নট আ মানে ইটস আ প্রফেশনাল ডিগ্রি, ইটস আ প্রফেশন, নট অ্যান এমবিএ। আপনি আবার করতেছেন এক্সিকিউটিভ এমবিএ, ইএমবিএ, ওরা আরো বেশি প্রফেশনাল।
So that directly relates with your job. That directly relates to your business. আমি কি বলছেন কি শিখবো মানে অনেক কিছু শেখার আছে। না না সেটা আমি ওইটা বলছি না স্যার যে আমি তো আপনাকে ওই একাডেমি শিখিয়ে দিচ্ছি না, আমি আপনার বিবিএ তে যে জিনিস পড়াচ্ছি আপনাকে ওটা পড়াচ্ছি না, কারণ আপনি যাতে এই নলেজটা নিয়ে আপনার ব্যবসায় অ্যাপ্লিকেশন করতে পারেন, আপনি আপনার ম্যানেজারিয়াল পজিশনে অ্যাপ্লাই করতে পারেন, সেই জিনিসটা আমি চেষ্টা করছি, বাস্তব দিচ্ছি। আমি এই এক্সাম্পল ইউজ করতেছি কেন, ওয়াই, তা আমি থিওরি পড়াই তারপরে মুখস্থ করে এসে জাস্ট লিখে দিয়ে তাইলে হবে। আই এম নট ডুইং দ্যাট, ঠিক আছে? কারণ আপনি আসতেছেন, কষ্ট করে সময় দিচ্ছেন, এই করছেন, যাতে জিনিসটা যাতে ওয়ার্থ ইট হয়, কাজে লাগে। আপনি এনে এসে একটা জিনিস মুখস্থ করে লিখবেন, কাউকে ভুলে যাবেন, এটা কোনো সার্থকতা নেই। কিন্তু আপনার সাথে আমি ওই যে এক্সাম্পল দিয়ে রিলেট করতেছি, এই জিনিসগুলো আপনি পরে বাসায় যে মাথায় চিন্তা করতে হবে, আরে স্যার এই কথাটা বলছিল, এই জিনিসটা আমার কর্মক্ষেত্রে আমি এই কাজটা করতেছি, কাজটা করার সময় আপনার একটা জিনিস মাথায় আসবে। শিক্ষাটা কি জানেন, অ্যাপ্লিকেশনটা কি আপনার মাথাটাকে আরো কার্যকরী করে তুলবে। আপনার হয়তো সব কিছু আপনার লাগবে না, কিন্তু জিনিসটা কি আপনার অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটিটাকে বাড়াবে। কথাটা বুঝছেন? এই যে আপনি কনসেপ্টগুলো রিলেট করতে পারছেন না, মাথায় নিচ্ছেন না, হ্যাঁ কনসেপ্ট আলোচনা হলো, তার দুটো থেকে ওই দুইটা কাজ লাগবে, ওই দুইটা কনসেপ্ট আপনি আপনার ব্যবসা ক্ষেত্রে বা ইয়ে ক্ষেত্রে আপনি কাজে লাগাতে পারবেন, বা আপনার মাথাটা খুলবে। আর এটা এমনি না করে অন্য করা যায়, ওটা অন্য না করে অন্য করা যায়। টিপিল করেছে যত শান দিবেন তত কি হয়, ধার হয়। এই আমরা শান দিতেছি, কাটার কাজ হচ্ছে আপনার ওখানে যে এখান থেকে শান নিয়ে যেতেছেন, কাটবেন ওখানে যায়, বুঝতে পারছেন? আইডিয়া টিপিল করেছে এটা আপনার ব্রেনকে আরো কার্যকরী করতেছে, ব্রেনকে যাতে ইফেক্টিভলি থিঙ্ক করতে পারে সেটাই। আমি সব করছি, আমার সব মনে আছে, আমি 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 সব মনে করে বসে আছি, কিন্তু আমি একটা জিনিস দেখলেই বলে দিতে পারি। এখন আপনি আমাকে একটা কনসেপ্ট দেন, ওটা জিনিস পড়ে আমি কিন্তু আমার মাথা কাজ, কারণ ওই আমি ক্যাচ করতে পারি। আমি তো মুখস্থ করে বসে নাই, সব আমার সব, আমি বিবিএ তে কত শত শত বই পড়ছি মনে আছে, এমবিএ তে পড়ছি, পিএইচডি তে পড়তেছি, এখনো স্টিল না, এখনো পড়তেছি। তা আমি আমাকে যখন দিবেন, আমাকে একটা কনসেপ্ট দিলে আমি কিন্তু অন দ্য স্পট জিনিসটা আমার মাথায় খেলবে, যে এই জিনিসটা অ্যাকচুয়ালি কেন না 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 ক্লাস, এটা হচ্ছে পার্ট অফ লার্নিং, পার্ট অফ লার্নিং, এটা আপনার নলেজ। এই যে আপনি এটা ভুল ধারণার মধ্যে ছিলেন, স্যার কি শিখবো, এটা আপনার একটা ধারণাটাকে আমি চেঞ্জ করবো। এটাও ছিল না স্যার যে এখানে আসছি প্রফেশনাল হ্যাঁ, এখানে এই ধারণা যে আমি আসছি সার্টিফিকেট নিব, একটা সার্টিফিকেট দরকার, ওই ধারণা থাকলে দ্যাটস আপ টু ইউ। কারণ ওইটার অপশন আপনার জন্য আছে। মানে আপনি মনে করেন যে হ্যাঁ আমি সার্টিফিকেট একটা নিয়ে চলে যাবো, আমার কোনো সমস্যা নাই, তাতে আমার কোনো প্রবলেম। আমার হচ্ছে যে আমি আমি আমার কি, আপনারটা আপনি নেবেন, আপনার ব্যাপার। আর আপনি যদি কিছু শিখতে না চান, সেটা দ্যাটস আপ টু ইউ। কারণ শিখলে আপনার লাভ, আমার তো লাভ নেই। আমার সার্থকতা এতটুকু কি, আমি আপনাকে কিছু নলেজ ট্রান্সফার করলাম, এই আর কি। আমার সার্থকতাটা ওটা। আপনি একদিন হলেও মনে করবেন যে না, স্যারের কাছ থেকে কিছু শিখছি, সেটাই আমার সার্থকতা। আপনার ঝালাই হচ্ছে জিনিসটা নিয়ে অ্যানালাইসিস। আমার ঝালাই হয়ে গেছে, ঠিক আছে, আমি আর ঝালাইটা আবার মানে আপনাদেরকে ট্রান্সফার করতেছি। জিনিসটা হচ্ছে যে আমার সার্থকতাটা, আপনি একদিন হলে আমাকে দেখলে মনে করবেন যে না স্যার আপনার কাছ থেকে কিছু শিখছিলাম। এখন আমি যেরকম আমার সিনিয়র ফ্যাকাল্টিতে দেখলে যে না স্যারের কাছ থেকে অনেক কিছু শিখছি, একটা ই থাকে। আমি তো আর আপনি যদি একটা ভালো পজিশনে যান, আমি গর্ব করে বলতে পারবো যে না উনি আমার ছাত্র ছিলেন, উনি এখন খুব একটা ভালো পজিশনে আছেন, এটা আমার জন্য একটা গর্বের বিষয়, ঠিক কি না? এটাই সার্থকতা, আর কিছু না। আর আপনি শুধু সার্টিফিকেট নিয়ে গেলেন, সার্টিফিকেট পাইলেন, কাজ পারেন না কিছুই, আপনার নলেজ অ্যাপ্লিকেশন অ্যাবিলিটি নাই, আলটিমেটলি উঠতে পারবেন না। যতই চেষ্টা করেন লাভ নাই, ওই তেল মাইরা বেশি দিন টিকা যায় না। আপনার যদি যোগ্যতা না থাকে, খাবারের কোয়ালিটি যদি ভালো না থাকে, পোস্টপাস দেখা লাভ নাই, কি টিকবে? আসল জিনিস ঠিক থাকতে হবে, ঠিক না? খুব সুন্দর রেস্টুরেন্ট করলাম, হাইফাই ডেকোরেশন, প্যাকেজিং, এই সেই, কিন্তু খাবারের মান ভালো না। ওর দিয়ে ফিট ফার্মের সদর খান, একবারই কাজ করতে হবে, দ্বিতীয় কেউ তো খালি ওই বসতে যাবে না। ওইটা দরকার আছে, ডেকোরেশনের দরকার আছে, কিন্তু মূল জায়গাটা ঠিক রাখতে হবে। হ্যাঁ, কেন যাচ্ছি, খাইতে যাচ্ছি, খাওয়া যদি ভালো না লাগে, তাহলে আপনি ডেকোরেশন দিয়ে আমি কি করবো? ভালো লাগবে কখন? যদি খাওয়াটা ভালো থাকে, তখন বলবে না রেস্টুরেন্টটা সুন্দর আছে, এখানে পয়সা সবাই ফ্যামিলি নিয়ে একটা আনন্দের সুন্দর পরিবেশে খাওয়া যায়। তাহলে আসল জায়গাটা কোনটা? আপনার আসল জায়গাটা হচ্ছে শিক্ষা, জ্ঞান অর্জন করেন, অ্যাপ্লিকেশন নলেজ। সার্টিফিকেট, সিজিপিএ সবই দরকার আছে, সার্টিফিকেট ছাড়াও হবে না, বলছে না সার্টিফিকেটের দরকার নেই, দরকার আছে, কিন্তু মূল জায়গাটা আগে কাজ করতে হবে। তাহলে দেখেন, a competitor's objectives can be identified by analyzing three important factors. একটা কম্পিটিটরের অবজেক্টিভস আমরা কিভাবে বুঝতে পারি? তিন ভাবে, তাই না? তাহলে দেখেন, whether the competitor's current performance is likely to be fulfilling their objectives, if not, the competitor may initiate a change of strategy.
তাহলে আমাদেরকে দেখতে হবে কম্পিটিটরস এর কারেন্ট পারফরম্যান্স যেটা আছে এটা কি অবজেক্টিভসটাকে ফুলফিল করতেছে কিনা। এখন আমরা এখন দেখলাম যে কম্পিটিটর একটা অবজেক্টিভ রাখছে, একটা প্রোডাক্টে একটা ই করছে, টেস্টটা হচ্ছে এরকম, প্রাইসিংটা হচ্ছে এত, কিন্তু দেখা যাচ্ছে এই প্রোডাক্ট এভাবে কারণে মার্কেটে সেল হচ্ছে না। তার মানে আমরা বুঝতে হবে আমি যদি সেম স্ট্র্যাটেজি ফলো করি কম্পিটিটরের মতো, তাহলে আমার প্রোডাক্টও বিক্রি হবে না। তারপরে আমাকে নতুন ডিফারেন্ট কিছু করতে হবে, তাহলে এই স্ট্র্যাটেজিটাকে আমার এই স্ট্র্যাটেজিতে চেঞ্জ করে অন্য কিছু থিঙ্ক করতে হবে। বুঝা গেছে? How likely the competitor is to commit further investment to the business? Financial objectives may indicate this. Investment is more likely from companies that have objectives which are long-run in nature, such as market share and sales growth, rather than organizations under pressure to produce short-term profitability. This also reveals potential trade-offs the competitor may be willing to take. If short-term profitability is the key objective, then the rival is likely to be willing to lose market share in the short term in order to achieve its profitability targets. অনেক কথা, অনেক কিছু বলছে, এত কথা দরকার নেই, সহজ ভাষায় বলে দেই। আগে দেখবো যে আমার কম্পিটিটরের অবজেক্টিভ কি, ফাইন্যান্সিয়াল অবজেক্টিভ কি, তারা কি শর্ট টার্ম বেনিফিটের জন্য মার্কেটে নামছে না লং টার্ম বেনিফিটের জন্য চিন্তা করছে। তো আমি যখন ব্যবসা শুরু করতে যাবো, আমি যদি দেখি আমার কম্পিটিটর একটা শর্ট টার্ম বেনিফিট, তারা বেশি দিন ব্যবসা করার চিন্তা ভাবনা করতেছে না, তারা এখান থেকে একটা শর্ট টার্ম প্রফিট করে এখান থেকে মার্কেট থেকে বেরোয় যাবে। কথাটা বুঝছেন? তাহলে মার্কেট পটেনশিয়াল ভালো না, বুঝতে হবে আমার। আমার কম্পিটিটর যদি লং শর্ট টার্ম প্রফিট করে মার্কেট থেকে বের হয়ে যাওয়ার চিন্তা ভাবনা করে, তার মানে আমি যদি লং টার্ম করি তাহলে তো আমার রং হবে কনসেপ্ট। বাট আমার কম্পিটিটর যারা এস্টাবলিশ কম্পিটিটর আছে, তারা দেখতেছে যে না, তারা আরো 15 বছর 20 বছর 10 বছর ব্যবসা করার চিন্তা ভাবনা মাথায় নিয়ে তারা আবার আগাচ্ছে। তার মানে মার্কেটের অবশ্যই পটেনশিয়াল আছে। তার মানে আমিও এখানে যদি যাই তাহলে আমিও ভালো করতে পারবো। বুঝছেন ব্যাপারটা? এখন নামলাম 1 বছর 2 বছর ব্যবসা করা যায়, মানে এমন মনে করেন নাইমে যদি আপনি এই ভ্যালির মতো হন যে শর্ট টার্ম লাভ নিয়ে আবার টাকা পয়সা নিয়ে বালায় ভেঙে যাবে, তো ওরকম কি হবে? সবাই ব্যাট করবে, সবাই তো বাট পাই। যতই এই ই কমার্স কোম্পানি হয়েছিল এই মডেলটা যারা ফলো করছে সবাই বাটপারি তো করছে। কেউ কেউ অরিজিনাল ব্যবসা করছে? কোন কোম্পানি ঠিক আছে? সব তো বন্ধ হয়ে গেছে। ই অরেঞ্জ, ই কমার্স, ই ভ্যালি, আর কি জানি অনেকগুলো হয়েছিল না, তো সবই তো কি এই হয়ে গেছে, কারণ এটা শর্ট টার্ম বেনিফিটের জন্য। তার মানে আপনি যদি এখানে কিন্তু দারাজ তো ঠিক আছে, দারাজ তো এরকম দারাজ ঠিক আছে যারা অ্যাকচুয়াল ই কমার্স বিজনেস, যারা দারাজ, পিকাবু, আলিবাবা, ওরা তো ঠিক আছে, ওরা তো যায় না, ওরাও ছিল ই কমার্স বিজনেস, কিন্তু ওরা ই কমার্স বিজনেসের মধ্যে ওদের চিন্তা করছিল কি হবে, শর্ট টার্ম বেনিফিট। শর্ট টার্ম বেনিফিট নিয়ে মার্কেট থেকে টাকা পয়সা উঠে বাইরে যাবো। বুঝতে হবে যে না, আপনি যদি ভ্যালির মতো ব্যবসা চিন্তা করতেন তাহলে আপনি ব্যবসা করতে পারবেন না। আপনার চিন্তা করতে হবে লং টার্ম কারা চিন্তা ভাবনা করছে, দারাজ, চালদা, পিকাবু, আর কি আছে না এখানে, অথবা হ্যাঁ অথবা তো এগুলা এই ধরনের ব্যবসা। বুঝছেন ব্যাপারটা? কম্পিটিটরস আপনার, এটা তো ডিরেক্ট কম্পিটিটর। আমি যদি ই কমার্স ব্যবসা করতে চান সেক্ষেত্রে এটার সাথে কম্পিট করতে হবে না, ওইভাবে আপনার জিনিসটাকে অর্গানাইজ করতে হবে। তবে এখানে একটা জিনিস ভুল করছে ইন দ্য সেন্স, মানে ইভ্যালি যাদের ব্যবসা মডেলটা যেটা দাঁড় করাইছিল, তারা কিছু ক্যাপিটাল নিয়ে, মনে করেন 100 কোটি 200 কোটি টাকা, এই ক্যাপিটাল যে মানুষদেরকে যে লাভটা দিচ্ছে, কিছু অ্যাকাউন্টে টাকা আটকাচ্ছিল, তাই না? মানে যারা অর্ডার করছে কিন্তু পণ্য পায়নি, তাদেরকে কোম্পানির শেয়ার দিয়ে দেয়। জিনিসটা হচ্ছে এরকম, ইনলিস্টেড করে দেওয়া, কথাটা বুঝছেন? আমি দিচ্ছি, ঠিক আছে, দরকার নাই। এই যে মূলধনটা মনে করেন 200 কোটি 400 কোটি টাকা উঠছে, মানে এই 400 কোটি টাকা যদি আমি বললাম ঠিক আছে ভাই, আমি আমাদের প্রোডাক্ট দিতে পারতেছি না, কারণ এই টাকাটা দিয়ে তো ওরা উঠাইছে জিনিসটা, এই জিনিসটাকে ওরা মানুষকে কি করলো, শেয়ার দিয়ে দিল, তোমরা আমার ব্যবসায়িক অংশীদার। পরে 400 কোটি টাকার যে মূলধন আছে, এই মূলধনটা দিয়ে তারা এই বিজনেস সেক্টর থেকে ওই যে একদম 50% লাভ না দিয়ে অল্প সীমিত লাভ করে, কারণ লাভ ছাড়া তো ব্যবসা টিকবে না। আপনি যদি কস্ট প্রাইসের চেয়ে কম দামে প্রোডাক্ট দেন, সেই ব্যবসা কোনো টিকে সম্ভব? এখানে সম্ভব। দ্যাটস আ মাল্টি লেভেল মার্কেটিং পলিসি চলে আসছিল, যে একজনের ঘানি একজনের দেখায় 5 জনের জন্য নিব, ওই 5 জনের থেকে টাকা নিয়ে একজনকে দিব, আবার এই 5 জনের কাছ থেকে দেখায় 10 জনের জন্য নিব, 10 জনের টাকা দিয়ে আবার 5 জনকে দিব। ওদের মডেলটা বুঝছেন আপনি? মাল্টি লেভেল জিনিসটা ছিল যে ফার্স্টে কি জিনিসটা হচ্ছে মাল্টি লেভেল। ধরেন ফার্স্ট হচ্ছে একজনকে দিলাম, আমি পাইলো, পাওয়ার পরে এখান থেকে কি করলাম, এখানে আসলাম, এখানে 2 জনে দিলাম, 3 জনে দিলাম, এখানে 2 জনে দিলাম, 3 জনে দিলাম। এই 3 জন কি বলে, আরে ও তো টাকা পাইছে, ও তো প্রোডাক্ট পাইছে, এই করলো কি এই 3 জন টাকা দিল, আবার এই 3 জন টাকা দিল,
দেওয়ার পরে এরকম আবার মানে চেক, বুঝতে পারছেন? মানে মার্কেট থেকে উঠায় টাকায় লসটা কিভাবে, লসটা বিয়ার করতেছে এইভাবে, আপনার টাকাই আপনাকে দিচ্ছে, আরেকজনকে দিচ্ছে, বুঝছেন? তো এইটা না করে একটা সময় তারা সার্টেন লেভেলে এসে স্টপ করে, যখন তাদের একটা হিউজ অ্যামাউন্ট ধরেন 400-500 কোটি টাকা মূলধন হয়ে গেল, তখন এটা কি হলো, তারা শেয়ার ছেড়ে দিত যে আপনারা আমার কোম্পানির কিছু দায়িত্ব নেন, তো আমরা এই টাকাটা দিয়ে আমরা ব্যবসা করবো, ব্যবসা করে কারণ ওদের মানে মোটামুটি ডেলিভারিটা ভালো চলতেছিল, প্রোডাক্ট আইটেম ভালো ছিল, কিন্তু ওদের ওই মডেল থেকে বের হয়ে আসতে হতো। লসে বিজনেস করে কোনো কোম্পানি সার্ভাইভ এরকম সারতে পারবে ইউ হ্যাভ টু সেল অ্যাট লিস্ট মোর দ্যান দ্য কস্ট প্রাইস। কস্ট প্রাইসের নিচে আপনি সেল করে কোনো কোম্পানি সার্ভাইভ করা সম্ভব না। তাইলে ওই যে মানুষ দেবেন মানে একের বোঝা 10 গাড়ি দিতে হবে, 10 জনের কাছ থেকে নিবে, 2 জনের দিবে, আবার এই 10 জনের দেখায় 50 জনের কাছ থেকে নিবে, 50 জনকে টাকা 10 জনকে দিবে, এভাবেই তো হচ্ছিল ব্যাপারটা, তাই না? The likely future direction of the competitor strategy, the organization may have non-financial objectives such as gaining technology leadership. তাহলে বলতেছে the likely future direction of the company's competition strategy. So competition এর যে স্ট্র্যাটেজি আছে সেটা ফিউচার ডিরেকশন কি, তারা কিভাবে কি করবে, তাই না? So এই জিনিসটাকে we have to understand, তাই না? তারপরে বলতেছে যে the organization may have non-financial objectives, organization non-financial objectives থাকতে পারে such as gaining technology leadership, যেরকম টেকনোলজি লিডারশিপ গেইন করতে পারে, তাই না? তারপরে দেখেন কি বলতেছে কম্পিটিটরস কারেন্ট এন্ড পাস্ট স্ট্র্যাটেজিস। তাহলে কম্পিটিটরস এর কারেন্ট এবং পাস্ট স্ট্র্যাটেজি কি সেটা আমাদের নিয়ে বুঝতে হবে, তাদের বিগত সময় তারা কি মানে করে আসছে এবং এখন তারা কি করতেছে, রাইট? There are 3 areas that should be explored in order to establish a competitor's current activities. তাহলে কারেন্ট অ্যাক্টিভিটিস করার জন্য 3টা এরিয়া আছে। কি আছে? আইডেন্টিফিকেশন অফ দ্য কারেন্ট মার্কেটস অর মার্কেট সেগমেন্টস within which the competitor currently operates. This will indicate the scope of the business. তাহলে কারেন্ট অপারেশনস বুঝার ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? আইডেন্টিফিকেশন অফ দ্য কি কারেন্ট মার্কেটস, কারেন্ট মার্কেটসের আইডেন্টিফিকেশনটা আমাদের বুঝতে হবে যে অ্যাকচুয়ালি কারেন্ট মার্কেটে তারা কি করতেছে, কোন কাস্টমারদেরকে সার্ভ করতেছে, কোন রেঞ্জের কাস্টমারদেরকে, হাই এন্ডে না লো এন্ডে না মিডিয়াম সেগমেন্টে, তাই না? সবগুলাই কিন্তু হাই এন্ড আছে। একটা সামান্য জুস বিক্রি করলেও কিন্তু জুসেরও একটা প্রিমিয়াম সেগমেন্ট আছে, আবার রেগুলার সেগমেন্ট আছে। কি রেস্টুরেন্টের 5 স্টারেরও চা খাওয়া যায়, আবার কমের দোকানে বসেও চা খাওয়া যায়, যে 5 চায়ের দোকানে বসে চাই তো, বাট স্টিল দেয়ার ইজ এ ডিফারেন্স। আচ্ছা, তারপরে বলতেছে আইডেন্টিফিকেশন অফ দ্য ওয়ে দ্য কম্পিটিটর হ্যাজ চোজেন টু কম্পিট ইন দোজ মার্কেটস ইজ বেসড অন কোয়ালিটি অফ সার্ভিস, ব্র্যান্ড ইমেজ অর অন প্রাইস। This may be an indication of whether a low cost or differentiation strategy is being pursued. তাহলে এখন বুঝতে হবে যে কম্পিটিটররা কিভাবে ওই মার্কেটে অপারেট করার জন্য দে আর ট্রাইং টু ডু দ্য বিজনেস, তাই না? তারা কিভাবে বিজনেস করার চেষ্টা করতেছে, সেই জিনিসটা বুঝে আপনাকে ইউ হ্যাভ টু বেস অন ইওর কোয়ালিটি এন্ড ব্র্যান্ড ইমেজ আপনার ডেভেলপ করতেছে। তার মানে আপনি দেখেন কেউ অ্যাগ্রেসিভ মার্কেটিং করতেছে, অ্যাগ্রেসিভলি একটা ডেভেলপ করার চেষ্টা করতেছে, তার মানে এখানে পোটেনশিয়াল আছে, আছে দেখেই সে কিন্তু এত হেভি ইনভেস্টমেন্ট করতেছে, নাহলে তো করতো না। পোটেনশিয়াল না থাকলে ইনভেস্টমেন্ট করতে, এই যে ইউনিভার্সিটি এত ইনভেস্টমেন্ট করতেছে কেন করতেছে? এই যে নতুন ফ্লোর নিল, এত বলে এগুলো কি কস্টিং নাই কেন করছে? বিকজ দেয়ার আর সাম পোটেনশিয়ালস। যারা স্ট্র্যাটেজিক লিডারশিপে আছে তারা বুঝতেছে যে প্রত্যেক সেমিস্টারে আমার ইনটেক হচ্ছে কত, প্রত্যেক সেমিস্টারে এখন ইনটেক আছে অলমোস্ট প্রায় 1200-1300 এর মতো। ইটস নট আ ম্যাটার অফ জোক একটা নিউ ইউনিভার্সিটির জন্য, তাই না? যেমন অন্য ইউনিভার্সিটির স্টুডেন্ট পায় না, কেন পাচ্ছে? বিকজ অফ ইনফ্রাস্ট্রাকচার, বিকজ অফ গুড ফ্যাকাল্টি মেম্বার্স। আর আমি আইসে যদি ক্লাস না নিতে পারতাম, না করতে পারতাম, আপনারা আসতেন, আমরা কিন্তু সারিতে ক্লাস নিতে পারবেন, পরে দেওয়ার না কি যাও, কোয়ালিটি এনশিওর করার ট্রাই করতে হবে। সময় লাগবে, একদিনে হবে না, সময় লাগবে। হ্যাঁ, কোয়ালিটিটাই মেন। হ্যাঁ এক্স্যাক্টলি, কোয়ালিটি তো মেইন অবশ্যই। তো আপনার তো এখন আমাদের যে ফ্যাকাল্টি স্টাফরা আছে, আপনি আগের যে কোনো সময় চেয়ে অনেক ভালো। আপনি কম্পেয়ার করে বাড্ডা ক্যাম্পাসে কারা ক্লাস করছেন জানি না, বাড্ডা ক্যাম্পাসে কেউ ক্লাস করেছেন? গেছি কিন্তু তখন ছিলাম না, ছিলেন না। তো সেই বাড্ডা ক্যাম্পাস থেকে আজকের এই ক্যাম্পাসের মধ্যে অনেক অনেক রাত এবং দিন। একটা সিএ করছিলাম, জেএসএর একটা ওরিয়েন্টেশন কোর্স করছিলাম, টাকা দিতে পারে নাই। তো সেটা আর এখন আপনি চিন্তা করেন কত বড় রুম, সুন্দর এসি, অনেক সেটাই পরিবেশ কি সুন্দর। আর মনে হচ্ছে রাস্তার পাশে একটা জীর্ণ মানে একটা বাড্ডা তো অনেক বাংলাদেশে আমার অনেকে কাস্টমার আছে, হাসপাতাল বাংলাদেশের ম্যানেজার। তো আমি বলছি যে আমি এমবি করতেছি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফিস, ঠিক বাংলাদেশের অফিসে ক্যাম্পাসটা বলে ওদের তো
সাবজেক্ট বলবো মোটামুটি আগে ওরকম হলে তো আপনারা রেফার করতেন না, এখন তো না আপনারা আসতো না, তখন তো স্যার আসলেন না, আপনারা তো তখন মানে এই করতেন। আমার আশা আছে আমার আশা কোনো ছিল না। ওই হ্যাঁ, তাহলে আপনারা কেন আসতেন? বিকজ অফ দ্য সুযোগ সুবিধা, বিকজ লেকচার, এই জিনিসগুলো তো ম্যাটার করে। Yes. কিন্তু আবার এটাও খালি ক্যাম্পাস হলে তো হবে না, আলটিমেটলি আপনি শিখতে পারতেছেন কিনা, ক্লাসটা হ্যাঁ ফ্যাকাল্টি মেন আছে কি না এটা সেটারও বুঝতে হবে। এখন আপনাদের ক্লাস করে আপনারা কি মনে করতেছেন? এই হ্যাঁ। অফিস জিনিসের ক্লাস করলেন, আমার ক্লাস করলেন, আরো অন্যান্য ফ্যাকাল্টিদের ক্লাস করতেছেন, মোটামুটি কি সবাই তো কম বেশি মানে স্যাটিসফাইড স্যাটিসফাইড, রাইট? তো এই স্যাটিসফ্যাকশনটা না থাকলে তো ভালো লাগতো না। ভালো লাগতো সেটাই। আমরা সবাই এফোর্ট দেওয়ার চেষ্টা করতেছি, আমরা জিনিসটাকে উঠানোর চেষ্টা করতেছি। কারণ আসল জিনিসটা ওই পোস্ট পাস ঠিক আছে, পোস্ট পাস লাগবে, কিন্তু আসল জিনিসটা তো ঠিক থাকলে হবে। শিক্ষাটা তো ঠিক না। মূল কি আমাদের মূল জিনিসটা কি? কোর নিডটা কি? এডুকেশন। এডুকেশন যদি ঠিক না থাকে, যতই পোস্ট পাস করি যাই করি লাভ নাই, বেশি টিকবে না। কোয়ালিটি এডুকেশন দিয়েই পোস্ট পাস দিয়ে ঠিক হবে। হ্যাঁ, আনুষঙ্গিক যা করবেন সব দরকার আছে, বাট কোয়ালিটি এডুকেশন ভিতরটা মূল হ্যাঁ মূলটা ঠিক রেখে, যদি রেস্টুরেন্টে যান খাবার ঠিক রেখে আপনি ডেকোরেশন করেন, সমস্যা নাই। পড়ালেখার ক্ষেত্রে শিক্ষা ঠিক রেখে আপনি ডেকোরেশন করেন, ওটা ভালো, ওটা আপনার স্যাটিসফ্যাকশন লেভেল বাড়ায় দেবে। বুঝতে পারছেন ব্যাপারটা? এটাই। এখন the comparison between the current strategy and past strategies can be instructive. তাহলে যে current strategy and past strategies can be instructive. বিগত সময় তারা কি করছে, এখন কি করতেছে, তাহলে দেখেন এটা আমরা এখান থেকে ইনস্ট্রাক্ট বোঝা যায় না, আপনি এখান থেকে কিছু সাজেশন পাচ্ছেন না। আগে যেভাবে ক্যাম্পাস চলতো আর এখন, আগের পাস্ট স্ট্র্যাটেজি যেরকম ছিল আর এখনকার যে স্ট্র্যাটেজির মধ্যে আপনারা তফাৎ পান না। পাস্ট স্ট্র্যাটেজি ছিল কি কোনো মতে একটা বিল্ডিং এর মধ্যে তারা একটা ইউনিভার্সিটি চালাচ্ছে, আর এখানে এই স্ট্র্যাটেজির মধ্যে তো আপনারা বুঝতে পারেন, আপনারা এখন ইউনিভার্সিটির স্ট্র্যাটেজি দেখে বুঝতে পারতেছেন না যে তাদের চিন্তা ভাবনা কি, কেমন, তারা কি চাচ্ছে, বোঝা সম্ভব কি সম্ভব না? তো সেটাই, এটা দেখেও আপনি আপনার কম্পিটিটরটা বুঝতে পারবেন। মানে এখানে আমাদের এই জিনিসটা পোটেনশিয়াল আছে, ডিমান্ড আছে, এটার ভবিষ্যৎ আছে, দেখেই তারা কিন্তু এখানে ইনভেস্ট করতেছে। নাহলে করতো লস হলে, মানে ওইটা হলে তো করতো না, সেটাই। তারপর দেখেন কম্পিটিটরস ক্যাপাবিলিটিস হলে an analysis of the competitors assets and competencies। তার মানে অ্যানালাইসিস করতেছে কি একটা কম্পিটিটরস এর অ্যাসেটস এন্ড কম্পিটেন্সিস এর। তো ওদের কি কি অ্যাসেট আছে, কি কি মূলধন আছে, কি কি অ্যাসেট আছে, সেই জিনিসগুলো একটা অ্যাসেস করা। তারপর তাদের কম্পিটেন্সিস, তাদের কি কি যোগ্যতা আছে, তাদের কি স্কিল আছে, তারা কিসে পারদর্শী, এই জিনিসগুলো এগুলোও কিন্তু আমাদের অ্যাসেস করতে হবে একটা কম্পিটিটরস। কারণ আপনি যখন স্ট্র্যাটেজি থিঙ্কিং করবেন, আপনি যখন আপনার গেম প্ল্যান সেট করবেন, আপনি যখন আপনার স্ট্র্যাটেজি ফর্মুলেশন করবেন, কিভাবে কোনটা করবেন, সেক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো আপনার অ্যাসেস করতে হবে আপনার কম্পিটিটরসরা কি করা। কারণ কম্পিটিটর ইন্টেলিজেন্স বা কম্পিটিটরস ক্যাপাবিলিটিস আন্ডারস্ট্যান্ড করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ এই সেম কাজটাই আপনি করতে যাচ্ছেন, বুঝছেন ব্যাপারটা? সে অলরেডি মার্কেটে আছে আর আপনি ওই জিনিসটা সেম কাজটা করবেন, তার মানে তাকে আপনার বুঝাটা খুবই গুরুত্বপূর্ণ হবে। না করতে পারলে আপনার জন্য এটা খুবই রিস্কি। Given the dynamics in the industry and the trends in the external environment, in order to evaluate a competitor's potential to an organization, a number of areas need to be examined. ঠিক আছে, তার মানে দেখতে হবে। সো দেখেন কম্পিটিটরস ক্যাপাবিলিটিস এর মধ্যে পরের স্লাইডে আমরা কি দেখি, ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটিস। কম্পিটিটররা ম্যানেজমেন্ট কিভাবে করতেছে, তারা সব পুরো অর্গানাইজেশনটা কিভাবে চালাচ্ছে, সবকিছু ম্যানেজ কেমনে করতেছে, তাদের ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটিস কি সেটা বুঝতে হবে। মার্কেটিং ক্যাপাবিলিটিস কি, তারা কি ধরনের মার্কেটিং করতেছে, ডাইরেক্ট মার্কেটিং, ইনডাইরেক্ট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, কি ধরনের লোক নিয়োগ করছে, কেমন ফিল্ড ফোর্স আছে, কেমন সেলসম্যান আছে, কেমন বিএসসি এক্সিকিউটিভস আছে, কি ধরনের সফটওয়্যার ইউজ করতেছে অর্ডার নেওয়ার জন্য, অর্ডার কাটার জন্য, সবকিছু মার্কেটিং ক্যাপাবিলিটিস, তাই না? ট্রেড প্রমোশন কিভাবে ম্যানেজ করতেছে, রিটেলার বা হোলসেলারদের সাথে কেমন সম্পর্ক বজায় রাখতেছে, তাদেরকে কি ধরনের বেনিফিটস দিচ্ছে, এই জিনিসগুলো আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে, নাহলে ব্যবসা করতে পারবো না। ইনোভেশন ক্যাপাবিলিটিস, ইনোভেশন মানে কি, যে আমরা কিভাবে নতুন প্রোডাক্ট তারা নিয়ে আসতেছে। হ্যাঁ, নতুন প্রোডাক্ট আসতেছে না, কোক জিরো, যে ক্যালোরি খাইতে চায় না কোক, এর জন্য কোক জিরো। তারপর আবার ওরকম মানে সানসিল্ক ইয়ে কি লাস্ট সাবানের মধ্যে আবার কি যে পার্ল দিয়ে দেয়, ওই যে মুক্তামনির মতো, ওই যে জেলির মতো কি যেন একটা দেখা যায়, এগুলো হচ্ছে ইনোভেশন প্রোডাক্ট। এগুলো দিয়ে একটু জাস্ট প্রোডাক্টটাকে একটু ইনোভেশন করা, এই ধরনের ক্যাপাবিলিটি। তারপর প্রোডাকশন ক্যাপাবিলিটিস, প্রোডাকশন ক্যাপাবিলিটিস অনেক ইম্পর্টেন্ট। কারণ আপনার কতটুকু প্রোডিউসিং ক্যাপাবিলিটিস আছে, আপনার দিন দিন জিনিসটা বাড়তেছে না কমতেছে, আপনি কতগুলা গার্মেন্টসের ক্ষেত্রে লাগে, তাই না? কয় হাজার ইউনিট প্রোডাক্ট করতে পারে দিনে, অনেক সব কিছুর ক্ষেত্রে লাগে যে ক্যাপাসিটি, কার কতটুকু ক্যাপাসিটি আছে, সেই ক্যাপাসিটি প্ল্যানিং করা লাগে না, যে দিনে কতগুলো আইটেম প্রডিউস করতে পারি, সব ব্যবসা দিতে লাগে কম বেশি। তো এই প্রোডাকশন ক্যাপাবিলিটিস। তারপর লাস্টে হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটিস।
আটত্রিশ। মনে গেছে না? না একটা হবে এটা শেষ করতে বসেছিলাম। তো অনেক আছে। স্যার ক্লাস করার জন্য দেরি করে আসি স্যার আমি ম্যাডামের সময় বলবো কার সঙ্গে ঘুম আসে না? ম্যাডামের ক্লাস করবো কেন? বুঝে ভালো কিন্তু ক্যাশ করতে পারছি আর একটু রিয়েলিস্টিক দরকার এক্সাম্পল। আমি ক্লাসে দিতে স্যার ওই ক্লাস টাইমে করে কিন্তু আসলে এক্সাম দেয় বা 11টার দিকে যে টাইমটা আছে আসলে একটা আমাদের একটা ইয়ে আসে কি আছে? ক্লান্তি আসে একটু ঘুমের 9টা থেকে টানা 10টা 11টা ক্লাস করা পড়ে। এমনি 11টার পর একটা ব্রেক হলে পরে ভালো হয়। আবার স্যারের ক্লাসে কিন্তু মাঝে ব্রেকটা দিতে পারতাম কিন্তু নামাজ পড়ে যাইতো মাঝখানে নামাজের সময়টা তো ব্রেক নিয়ে যাবে। আমাদের আগে 5টা ক্লাস না আমাদের আগে 3টা পরে 2টা হ্যাঁ এরকম হলে ভালো হতো, তাহলে মাঝখানে একটু হাফ অ্যান আওয়ার গ্যাপ থাকতো আর নামাজের তাড়াহুড়োটা থাকতো না। দেখা যেত যে আরেকটা ক্লাস 11:30 থেকে আপনার 12:30 পর্যন্ত, একটা পর্যন্ত না দিয়ে 12:30 পর্যন্ত নিলে তাহলে আর নামাজের তাড়াটা এই ক্লাসটা স্যার আমরা ওই 2টা থেকে করতে পারলাম দুটা বা আড়াইটা থেকে 3:30, আড়াইটা দাও আরেকটা ক্লাস থাকে, আড়াইটা থেকে অন্য ক্লাস। কারণ 8টা থেকে 3:30 একটা ক্লাস থাকে, 3:30 থেকে 4:30 একটা ক্লাস থাকে, তাহলে ওটা নিয়ে যেতে হবে 4:30 থেকে 5:30। আমরা এই চলে আসছি যেটা রেগুলেটরি আছে স্যার আগে তো এই রেগুলেটরিটা আমাদের মধ্যে একটু কমই ছিল সবার মধ্যে, তাই না? আমি যে জিনিসটা হয়েছিল আমার মধ্যে একটা সিরিয়াসনেস চলে আসছে যে না এটা তো বিশাল একটা বিষয় যেখানে আসতেই হবে। হ্যাঁ সেটাই। সবার আপনাদের এখানে পয়সা বন্ধ করে দেন, নেক্সট ক্লাসে আমরা এই ভিডিওটা বন্ধ